আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পৃথিবীতে কখনো শুনেছেন কোন দেশের প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে একটি পোস্ট করলেন, তারপর সেই পোস্ট তিনি জনগণের খিস্তি খেয়েই ডিলিট করে দিলেন? কখনো শোনেননি বা শুনবেনও না। আজকে মোহাম্মদ ইউনেস কিন্তু এটি করলেন। মোহাম্মদ ইউনেসের ফেসবুক পোস্ট থেকে একটি পোস্ট করা হলো এবং সেখানে তাদের দেশের সাধারণ মানুষ যেরকম ভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট করলেন, ভয়ে সেই পোস্টটিকে ডিলিট করে দেওয়া হলো মোহাম্মদ ইউনেসের ফেসবুক পোস্ট থেকে। কিন্তু মোহাম্মদ ইউনেসের পোস্ট বিভিন্ন জায়গায় স্ক্রিনশট ছড়িয়ে যায় এবং সেই পোস্টে মোহাম্মদ ইউনেস দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যে দাবি করেছিলেন তা বাংলাদেশের সাধারণ মানুষ আর খাননি। বাংলাদেশের সাধারণ মানুষকে দিনের পর দিন টুপি যেভাবে মোহাম্মদ ইউনেস পরিয়েছেন, তার দিন যে শেষ হয়ে গেল তার প্রমাণ কিন্তু আজকে দিন ভোর বাংলাদেশের রাজনীতিটা যারা ফলো করেছেন তারা নিঃসন্দেহে বুঝেছেন। এই ছাত্র নেতারা একসময় ছাত্রদের ভুল বুঝিয়ে ছাত্র আন্দোলন করে শেখ হাসিনাকে গদিচ্যুত করার চেষ্টা করেছিলেন। আজকে ছাত্র নেতাদের ছাড়াই বাংলাদেশের আপামর ছাত্ররা রাস্তায় নামলেন, সচিবালয়ের গেট ভাঙলেন, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন এবং মোহাম্মদ ইউনূসের সরকারের ভিত রীতিমতো নাড়িয়ে দিলেন এবং বাংলাদেশের নতুন ইতিহাসের রচনা ঠিক আজকের দিন থেকে শুরু হলো। তা আপনারা মিলিয়ে নেবেন। শান্তি সৃষ্টি হবে। পুলিশ হামলা না করলে কিছু হবে না। আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ না, আমরা ওদের বর্জন করবো। পুলিশকে বর্জন করা হবে। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের দাবি? বিবিসি সেই পোস্ট ফেসবুকে পোস্ট করেছে, আমি একটু আপনাদের দেখাই এবং সেখানে আপনাদের ভারী ইন্টারেস্টিং কিছু কমেন্ট দেখাবো। সেই কমেন্টগুলো মজা করার জন্য দেখাচ্ছি না, শুধু বোঝার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি যে যে ব্যক্তিকে একসময় বাংলাদেশের সাধারণ মানুষ মাথায় তুলে রেখেছিলেন, সেই ব্যক্তিকে নিয়ে বর্তমানে বাংলাদেশের ছাত্র সমাজ কি ভাবছেন। তিনি তো ছাত্রদের প্রতিনিধি ছিলেন, তাই না? মানে ছাত্র আন্দোলনের ফলে তিনি ক্ষমতায় আসেন, ছাত্ররা তাকে অধ্যাপক, প্রফেসর, ভারত বিরোধিতার নতুন প্রতীক সমস্ত কিছু আখ্যায়িত করে মাথায় তুলে রেখেছিলেন। আজকে ছাত্ররা কি কমেন্ট করেছেন সেই ফেসবুক পোস্টে গিয়ে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, বলতে চাই। দেখুন সেই ফেসবুক পোস্টে কি বলেছিলেন মোহাম্মদ ইউনূসের দপ্তর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপযুক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে জমা দিতে পারেন। এখানে হিসাবের নাম দেওয়া হয়েছে, চলতি হিসেব নম্বর দেওয়া হয়েছে, সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। এটি একটা দেশ চলছে, একটা দেশের দুর্ঘটনা হয়েছে আর সরকার চাঁদা তুলছে, তাও আবার ফেসবুকে এরকম নোটিফিকেশন দিয়ে। এর থেকে দৈন্য দশা কি একটা রাষ্ট্রের হতে পারে? আপৎকালীন কোনো বিষয়ে যদি দুর্ঘটনা ঘটে, দেশ এমার্জেন্সি ফান্ড ইস্যু করে এবং এমার্জেন্সি ফান্ড থেকে এই পুরো বিষয়টা তদারকি করে। কিন্তু বাংলাদেশ সরকার করবে কোথা থেকে? সাধারণ মানুষকে তো জানানোই হয়নি বাংলাদেশের ফরেক্স রিজার্ভ তলান্ডে গিয়ে ঠেকেছে। সাধারণ মানুষকে জানানোই হয়নি বাংলাদেশের ব্যাংকে আর টাকা নেই। যখন প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাগুলো বলতাম যে বাংলাদেশের অর্থনৈতিক সংকট আসন্ন, তখন আমাদের এই ভিডিওর তলায় একাধিক সমর্থকরা ভুয়া ভুয়া লিখতেন, কিন্তু আসলে তারা বাস্তবকে অস্বীকার করতেন, বাস্তব থেকে দূরে সরে যেতে শুরু করেছিলেন। আর আজকে দেখুন, একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সামাজিক যে সংকট দেখা দিয়েছে তা মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই মোহাম্মদ ইউনূস সরকারের। না অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি সরকার, না আইন শৃঙ্খলা মোকাবিলা করতে পারে একটি সরকার, না একটা দেশের এমার্জেন্সি যদি কোনো সিচুয়েশন আসে তা ফেস করতে পারে একটা সরকার। সব দিক থেকে একটা ব্যর্থ সরকার। শুধুমাত্র ভারত বিরোধিতার আঙিনায় এতদিন বাংলাদেশের মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে বেঁচেছিলেন, যা আজকে আস্তে আস্তে করে কফিনের কবর খোঁড়াটা কিন্তু শুরু হয়ে গেল। সেখানে কমেন্ট একটু কিছু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন মোহাম্মদ ইউনূস সরকারকে নিয়ে ভাবছেন কি এই মুহূর্তে বাংলাদেশ সাধারণ মানুষ। দেখুন, রফিকুল ইসলাম শুভ, ছি ছি ছি, ধিক্কার জানাই। একটা জাতীয় বিপর্যয় মুহূর্তে এইভাবে টাকা উঠানো একটা দেশের প্রধানের জন্য নির্লজ্জ অবস্থা ছাড়া আর কিছু নয়। এই কটা বাচ্চার চিকিৎসা করানোর মতো টাকা সরকারের নেই।
আল্লাহ সঠিক বুঝদান করুক সবাইকে। পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ধরে ফেলেছেন মোহাম্মদ ইউনূসের ফন্দি। প্রধান উপদেষ্টার এমন পোস্ট দেখে যতটুকু শ্রদ্ধা ওনার প্রতি ছিল তা উঠে যাচ্ছে। আগে জানতাম রাজনৈতিক দলের নেতাকর্মীদের হুমকির কারণে বিরোধী মতাদর্শের লোকজন ফেসবুক পোস্ট ডিলিট করতে বাধ্য হতেন, আর এখন দেখছি আমাদের শান্তি কাকুও পোস্ট ডিলিট করতে বাধ্য হচ্ছেন। আহা, তাহলে কাকুও কি পরাধীন? খুব জানতে ইচ্ছা করছে, কাকু কি কারোর হুমকি বা ভয় থেকে পোস্ট ডিলিট করেছেন? এতগুলো বাহিনীর পাহারা থাকা সত্ত্বেও এত বড় হুমকি ওনাকে দিল কে? সত্যি তো এই প্রশ্ন আজকে উঠবে যে আপনি মানে একটা দেশের প্রধান উপদেষ্টা, আপনি ফেসবুক পোস্ট ডিলিট করে দিচ্ছেন? কি ছেলে খেলা হচ্ছে একটা দেশকে নিয়ে? আন্তর্জাতিক মিডিয়া মোহাম্মদ ইউনূসের এই দৈন্য দশা দেখে রীতিমতো হাসছে। যাও বা বিদেশি মুদ্রার সঞ্চয় ছিল, এই অবস্থা দেখে সেটুকুও কিন্তু চলে যাবে। ফরেন ইনভেস্টমেন্ট যেভাবে শূন্য হয়ে গেছে, সেখানে ফরেক্স রিজার্ভও শূন্যের দিকে যেতে চলেছে বাংলাদেশ, যা সাধারণ মানুষকে এতদিন জানতে দেওয়া হয়নি। একটা দেশের এই অবস্থা দেখে আজকে সাধারণ মানুষ জানতে শুরু করেছেন। কমেন্ট করেছেন, গরিবের টাকা নিয়ে বিদেশি প্রভুদের খুশি করো, তারাই তো দেশের নাগরিক। নিজের 666 কোটি টাকা দাও। 666 কোটি টাকার যে করের মামলা মোহাম্মদ ইউনূসের বিপক্ষে চলছিল, সেটাও তিনি ক্ষমতা বলে উইথড্র করে নিয়েছেন। অর্থাৎ আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি যে মোহাম্মদ ইউনূসকে পেয়ে আপনারা সত্যি খুশি তো? ভারতবাসী হিসাবে প্রথম দিন থেকে আমি বলেছি, এই মোহাম্মদ ইউনূসকে বসানো শুধুমাত্র ভারতের বিপক্ষে চক্রান্ত করার জন্য। ডিপ স্টেটের টাকা এখানে লাগানো হয়েছে এবং সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার তা বদলানোর চেষ্টা করেছে। প্রথম স্টেপ শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া, দ্বিতীয় স্টেপ মোহাম্মদ ইউনূসকে বসানো, তৃতীয় স্টেপ মোহাম্মদ ইউনূসকে কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে সেভেন সিস্টার্স এর বিপক্ষে একাধিক ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলা এবং সেভেন সিস্টার্স এর একটু অংশ আলাদা করে এইখানে খ্রিস্টান এক নতুন রাষ্ট্র গঠন করতে চাইছে কোনো বিদেশি শক্তি। তা শেখ হাসিনা ফাঁস করেছিলেন, এবার আরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। পাশাপাশি এই বিপজ্জনক পরিস্থিতিতেও দেশের পরীক্ষা কেন হচ্ছে, এই প্রশ্ন তুলে ছাত্রছাত্রীরা আজকে রীতিমতো আন্দোলন করলেন। সকালে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আইন উপদেষ্টাকে ঘেরাও করে রাখা হয়েছে, একটা ঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং শুধুমাত্র বন্দি করা নয়, তাকে 5 ঘন্টা আটক করে রাখা হয়েছিল। আর দুপুর গড়াতেই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে বাংলাদেশ উত্তাল। সচিবালয়ের গেট ভেঙে ঢুকে গেল ছাত্রছাত্রীরা। প্রশ্ন উঠবে, কোথায় সেনাপ্রধান, কোথায় সেনাবাহিনী? বাংলাদেশের এই আইন শৃঙ্খলার অবস্থার জন্য দায়ীটা কে? এই রাজনৈতিক সংকটের জন্য দায়ীটা কে? এই সামাজিক অস্থিরতার পিছনে কার মাস্টারমাইন্ড মাথা লুকিয়ে আছে তা বাংলাদেশ শুধু নয়, আজকে ভারতের মানুষও জানতে চাইবে। কারণ দিনের পর দিন এই ব্যক্তিগুলো ভারত বিরোধিতা করে গেছে। ভারতের পিছনে ছুরি মারার জন্য পাকিস্তান এবং চীনকে নিয়ে আলাদা ব্লক তৈরি করার কথা ভেবেছে। ভারতের পিছনে ছুরি মারার জন্য সেভেন সিস্টার্সকে দিনের পর দিন অশান্ত করার পরিকল্পনা করেছে। আর আজকে দেখুন, সচিবালয়ের গেট ভেঙে ঢুকে গেল ছাত্রছাত্রীরা। কেউ বা আবার দাবি করছেন অবিলম্বে যারা ফেল করেছিলেন তাদের পাশ করানো হোক, কেউ বা দাবি করছেন এই মুহূর্তে কেন পরীক্ষা হলো। সব মিলিয়ে পাগলের কাণ্ড কারখানা, এক রাষ্ট্রের নতুন জন্ম আজকে আমাদের আন্তর্জাতিক মহল দেখলো, যার নাম বাংলাদেশ, যার মাথায় বসে আছে মোহাম্মদ ইউনূস। কিভাবে দেখছেন আপনারা? দর্শক, রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লক্ষণ খুব ভালো মনে হচ্ছে না। শিক্ষার্থীরা উত্তাল হয়ে উঠেছে। সরকার কতটা এটি নিয়ন্ত্রণ করতে পারবে সেই প্রশ্ন সামনে আসছে। এবং দুপুরের দিকে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের মূল গেট ভেঙে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে, আপনারা জানেন এর মধ্যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, লাঠিচার্জ করে, টিয়ারশেল নিক্ষেপ করে। কিন্তু কেন বারবার এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে সরকারকে? সরকারের প্রশ্রয় এখানে কতটা? এবং একই সঙ্গে আমরা এই প্রশ্ন উত্থাপন করতে বাধ্য হচ্ছে, আমাদের যে একটি গর্বের সেনাবাহিনী ছিল, কেন সেই সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে কারোরই বাধছে না? অবশ্যই সেনাপ্রধানকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। এবং এই যে সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করলো, এর আগে হাজার হাজার শিক্ষার্থী যখন সচিবালয়ের দিকে যাচ্ছিল তখন তারা পুলিশের ব্যারিকেডের সামনে মুখোমুখি হয়। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে
একটা পর্যায়ে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে। এর আগে আমরা জানি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা প্রেস সচিব তারা পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে তারা 5 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েন। ছাত্ররা যে 6 দফা দাবি দিয়েছিল তাদের সবকটি মেনে নেওয়া হবে এমন আশ্বাসের ভিত্তিতে পরবর্তীতে সেই কর্মসূচি তুলে নেয় এবং সচিবালয়ের মধ্যে শিক্ষার্থীরা নানান ধরনের স্লোগান তুলতে থাকে, ভুয়া স্লোগান দিতে থাকে, আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব দে ইত্যাদিতে নানান ধরনের স্লোগান তারা দিতে থাকে। এখন বিষয় হচ্ছে যে কেন এমনটা বারবার ঘটছে, এর জন্য দায়ী কারা? কোনোভাবেই আর বলার কোনো প্রশ্ন ওঠে না যে তথাকথিত কোনো বিপ্লবের পর বা একটা গণ অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি খুব স্বাভাবিক। নিশ্চয় স্বাভাবিক নয়। তখন 1 বছর প্রায় হয়ে গেছে এবং এই জিনিসগুলোকে প্রশ্রয় দিয়েছে কারা? এই যে শিক্ষার্থীদের একটা উচ্ছৃঙ্খল আচরণ, নিশ্চয়ই আমরা এগুলোকে সমর্থন করছি না। একইভাবে আমরা সমর্থন করিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা ছিলেন তারা যে কথায় কথায় যে ধরনের মব ক্রিয়েট করে নানান ধরনের দাবি দাওয়া আদায় করেছে, তাদের ক্ষেত্রে তো কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। অতএব তারাই এই পথগুলো দেখিয়েছে। এবং যে প্রশ্নটি তুলছিলাম, সেনাবাহিনীকে এখন যে সে যেমন তেমনভাবে কটূক্তি করে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কেন এমনটি হচ্ছে? আমরা যেমন এর আগে সেনাবাহিনীকে কেন্দ্র করে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি, জাতীয় নাগরিক পার্টি কিংবা কথিত ইনকলাব মঞ্চ বা এই ধরনের সংগঠনের নেতাকর্মীদের আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখেছি। তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে, সেনাপ্রধানকে অনেক কিছু করবে এবং কি নোংরা ভাষায় সেনা সদস্যদেরকে গালিগালাজ করা হয়েছে আমরা দেখেছি। তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? আজ এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেলে আর কিছুই থাকবে না। এখনও বলছি, অনেকে বলতে পারেন যে নোংরা শব্দগুলো ইউজ করে, আমি সেগুলো উচ্চারণ করতে চাচ্ছি না। দুর্বল, অমুক তমুক, আমি এর চেয়ে বেশি কোনো শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না। কেন সেনাবাহিনী নিজেকে এই অবস্থানে নিল, অথবা সেনাবাহিনীকে দুর্বল করার জন্য, সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত কারা করছে সেটা কি সেনাপ্রধান ভেবে দেখেছেন? কোথায় সেনাপ্রধানের দুর্বলতা? এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে নামবে? ছাত্রলীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, জাতীয় পার্টি নিষিদ্ধ করো, জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর করো, আগুন লাগিয়ে দাও, অমুক তমুকের ধরে নিয়ে আসো, মব ভায়োলেন্স, কি হচ্ছে এগুলা? এবং আমরা দেখলাম যে এই শিক্ষার্থীদের একটি অংশ আবার ঢাকা বোর্ড থেকে গিয়ে তারা গত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে তাদের ফলাফল পুনর্মূল্যায়নের দাবি করেছে। এগুলোকে আমরা সমর্থন করি না। সরকার তো অটোপাস দিয়ে দিয়েছিল। কারা এগুলো দেখাচ্ছে? এরকম একটা ভয়ঙ্কর দুর্বল সরকার পৃথিবীর ইতিহাসে নেই এবং 1 সেকেন্ডের জন্য এই সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। এবং আমাদের রাজনৈতিক দলগুলো বেশ বসে বসে তামাশা দেখছেন, আমরা বলতে বাধ্য হচ্ছি। বিশেষ করে সেনাবাহিনীর উপর যেমন আমাদের আস্থা ছিল, ঠিক একইভাবে বিএনপির প্রতি আমাদের আস্থা ছিল। বিএনপি তার অন্য কারো কথা বাদ দিলাম, তার লক্ষ্য, তার উদ্দেশ্য, সেগুলোই তারা স্থির করতে পারে না। এক এক সময় এক এক কথা। এবং আওয়ামী লীগকে গাল দিতে পারলে মনে হয় যেন আওয়ামী লীগ ছিল ফ্যাসিবাদ, ধরে নিলাম, স্বৈরাচার ছিল, ধরে নিলাম। কিন্তু এখন পরবর্তীতে যা হচ্ছে তার চেয়ে কম কিছু হচ্ছে। আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য এই ধরনের মব, এই ধরনের কথিত আন্দোলন সব কিছুই বিএনপি মেনে নিয়েছে। তার বিরুদ্ধে বিএনপিও কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিতে পারেনি। নাম করাতে 2টি একটা দিয়েছে এবং প্রত্যেকের ক্ষমতা কেন্দ্রিক জায়গা থেকে যার কর্মসূচি থ্রো করছে, কিন্তু দেশটার কথা নিয়ে কেউ ভাবছে না। এবং সত্যি আজকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীকে নিয়ে। আজকে এই শিক্ষার্থীরাও যেভাবে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, আমরা কোনোভাবেই একজন সুস্থ মানুষ হিসেবে এগুলো মেনে নিতে পারি না। তবে কেন ঘটছে, কী কারণে ঘটছে, সেগুলো সেনাবাহিনী বুঝে উঠতে পারবে না। এর ভিতরে জাতীয় এবং আন্তর্জাতিক উস্কানি কতটা রয়েছে আমাদের অবশ্যই অ্যাডভান্স এখনই ভেবে দেখতে হবে। যে কথা শুনে আসছে যে হয়তো আমাদের মানচিত্রও ঠিক থাকবে না, হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। সবাই ভালো থাকার চেষ্টা করুন।